আলাইকুম। আমি মেহেদী হাসান সালমান। আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ থানা, 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন। মূলত এখানে মিডিয়ার সামনে আসার কারণ হইতেছে আমি স্টুডেন্ট, সাথে আমি 30 লক্ষ টাকা আমি অলরেডি প্রতারণার শিকার। সাথে আমার ফ্যামিলিগত সমস্যা, আমার ফ্যামিলি সবাই আসামি হয়েছে এই টাকার কারণে। আমার ব্যক্তিগত লাইফে আমার ওয়াইফ ছিল, মানে সবকিছু আমি হারাই ফেলছি এই টাকার কারণে। মনে করেন আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি এই দালালের শিকার হয়ে, প্রতারণার শিকার হয়ে। শুরুটা প্রথমে আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স থার্ড ইয়ারে ছিলাম, আমি আইএলটিএস করছিলাম বিদেশে যাওয়ার জন্য। আর সবাই তো একটা স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিল, আমার ফ্যামিলির মানুষজন লন্ডনে আছে, আমিও ওইখানে যেতে চাওয়ার জন্য আমি আইএলটিএস করছিলাম। তো করার পরে আমি প্রথমে আমার দুইবার আমি স্টুডেন্ট ভিসায় গেছি, যাওয়ার জন্য প্রসেস করছি, কিন্তু আমার ভিসা হয় নাই। আমাকে সিলেটি স্টুডেন্ট ব্যান মেরে দিছে, মানে এর আগের পূর্বের রেকর্ড অনুযায়ী সিলেটি স্টুডেন্ট যারা ছিল ওরা গিয়ে ব্যাকে চলে গেছে, এজন্য আমাদের ওই রেকর্ড অনুযায়ী আমাদেরকেও ব্যান মারে দিছে এই সিলেটি স্টুডেন্টে। তারপর পরে আমি চিন্তা করলাম যে আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তো 5 বছরের সবাই দেখতেছি ফ্রেন্ড বন্ধু সবাই মানে ওয়াইফদেরকে নিয়ে চলে যাইতেছে ওয়ার্ক পারমিটে, স্কিল ওয়ার্কারে। তো আমি ওটাই চিন্তা করলাম যে যদি আমি ওয়ার্ক পারমিটে চলে যাই তাহলে ওইখানে গিয়ে আমি কাজ কামের পাশাপাশি আমি স্টাডিতে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারবো প্রাইভেট কোনো ভার্সিটি থেকে। তো এই জন্যই আমি মূলত এই ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য আমি রেডি হয়েছিলাম। তো প্রথমে আমি আমার আমার এক চাচা, আমার বাবার মামাতো ভাই, উনি আমাকে নিয়ে গেছে, বলছে যে সিলেটে তো অনেক এজেন্সি আছে, তোমার প্রতারণার শিকার হইতে পারো, তো তুমি এখানে চলে আসো। আমার জামাই, ওনার সম্পর্কে আমরা সিলেটি যেটা বলে ভাইরা, তো বলছে যে ওনার কাছে চলে আসো, উনি অনেক ভিসা করাইতেছেন। এই জন্য আমি ওনার কথা অনুযায়ী আমি ওনার বাসায় গেছিলাম। ওনার বাসা হইতেছে পাঠানটুলা। তো আমি ওইখানে যাওয়ার পরে আমার সাথে ওনারা একটা লিখিত ডিড করছিল। তো আমিও মানে চাইছিলাম না এগুলা, কারণ সম্পর্ক তো এখানে তো আমাদের সিলেটের মানুষরা বেশিরভাগ সম্পর্কের মধ্যে এত বেশি করে না, এই স্টাম্প নেওয়া তারপরে চেক নেওয়া। কিন্তু আমি না করছিলাম, কিন্তু তারপরে আর কি ফর্মালিটি মেনটেনের জন্য এগুলা করছি, ডিড করছি। তারপরে আমার 19,500 পাউন্ড এটা লিখিত করার পর 5 ইয়ার্স এর একটা ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য। ওই প্রতিষ্ঠান, ওনার কোনো লিগ্যাল প্রতিষ্ঠান নাই, উনি হইতেছে যে ওনার বাসার সামনে একটা গেস্ট হাউস, ওই গেস্ট হাউসে বসে উনি এগুলা ডিল করেন। ইনি হইতেছেন আমিনুল কুদ্দুস শিকদার, ওনার ডাকনাম হচ্ছে দীপক, ওনাকে শাহিদ গায়ে সবাই চেনে, ওনার বাসা হচ্ছে শাহিদ গা। দুজন যাওয়ার জন্য, আমি এবং আমার ওয়াইফ দুজনে আমরা যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। তারপরে যাওয়ার জন্য মানে আমার তো প্রায় 30 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট লাগে। তো ওইখান থেকে আমি অনেকের কাছ থেকে ধার নিয়েছি টাকা, আত্মীয় স্বজনদের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকেও। তো ধার নেওয়ার পরে যখন এক পর্যায়ে আমার ভিসা হয় নাই, তখন আমি ওনার কাছে, ওনাকে আমিনুল শিকদার, ওনার কাছে বলছি যে ভাই আমার ভিসা তো হয় নাই, আমার টাকাটা ব্যাক দেন, এগুলো ধার করে আনছি, আমার খুব এগুলা কিন্তু খুব কষ্টের টাকা। তারপর উনি আমার টাকাটা দিতেছেন না, আমাকে একদিন দুদিন করে প্রায় 6 মাস হাঁটাইতেছেন। তারপর একটা পর্যায়ে আমার উপর একের পর এক মামলা চলে আসতেছে, মানে সবাই ভাবতেছে আমি টাকাটা নিয়ে প্রতারণা করছি, এই জন্য সবাই আমার উপর মামলা করছে। আমি এই মামলার কারণে আমি জেলও কাটছি, আমি 2 মাস জেলে ছিলাম। 30 লক্ষ টাকা এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট, তো মিডিল ক্লাসের জন্য এটা তো আমাদের মানে পসিবল না, তো দাঁড় করা লাগছে। তারা মামলা করছে? জি, তারা মামলা করছে। আপনি যে ওনাকে দিয়েছেন যে কি কি প্রমাণ আছে? হ্যাঁ, এর সব লিগ্যাল ডকুমেন্টস আমার কাছে আছে। এখানে আমার সব A to Z ব্যাংকের ডিপোজিট স্লিপ গুলা এখানে সবগুলো আছে। একটাতে 2,50,000, একটাতে 8,50,000, 4 লাখ, একটাতে হচ্ছে 90,000, এটা 1,05,000, আর এটা হচ্ছে আবার 4 লাখ, এটা হচ্ছে 5 লাখ। তো টোটাল মিলিয়ে তারপর আমার ওই ওনার আরেকটা নাম্বার দিয়েছেন আমাকে, ইউকে এর একটা নাম্বার, তো ওই নাম্বারে যোগাযোগ করে তারপর আমি আরো 7,000 পাউন্ড দিছি। এখানে নাম্বারটাও আমি লিখিত রাখছি। তো জি, দীপক, আর সাথে একটা নাম্বার, ওইটা ইউকে এর একটা নাম্বার, উনি কন্ট্যাক্ট করে বলছে যে জি এই নাম্বারে আরো 7,000 পাউন্ড দেওয়ার জন্য, তো আমি ওইটাও দিছি। আমি পরবর্তীতে আমার যখন ভিসা হয় নাই, আমি ওনাকে বলছিলাম যে ভাই ভিসা হয় নাই, আমার টাকাটা ব্যাক দেন, তো উনি আমাকে দিতেছেন না। তারপর আমি ওইখান থেকে আমি একের পর একবার মানে আমি ওনার অফিসে গেছি, উনি আমাকে জারি দেন, ধমকি দেন, দিয়ে বলেন যে কিসের টাকা, কি এইগুলা, মানে উনি মানে যেরকম ভাব করতেছে লাগে যেমন উনি এগুলা টাকা না, এগুলো আমি ফাটা দিছিলাম ওনাকে। বর্তমানে আমি আমার এই টাকার কারণে অনেকে হয়রানিমূলক আমার ফ্যামিলির উপর মামলা দিছে, তো আমার ফ্যামিলিকেও মানে এটার কারণে অনেক কিছু সাফার করতে হইতেছে। তো আমি আজকে প্রায় 6 মাস থেকে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ নাই, আমি বাইরে আছি, জায়গায় এক এক রকম, মানে ফ্যামিলির সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন এই প্রতারণা মামলার কারণে।
তো বর্তমানে আমি যখন কোনো আমি অনেকের কাছে গেছি, সিলেট শহরে গণ্যমান্য ব্যক্তিদের কাছে, তারপরে ওইখানকার যে লোকাল কাউন্সিলর যারা ছিল মানে পূর্বের, এদের কাছেও গেছি, কিন্তু যখনই আমি একটা বিচার প্রার্থী হই আমার উপর প্রথম প্রথম ওরা একটু সিম্পেথি দেখায়, পরে কিন্তু আমার আর কোনো বিচারই পাই না। যতবার আমি যাই মানে কোনো একটা ইস্যু দেখিয়ে ওই বিচারটা ক্যান্সেল হয়ে যায়। তো এইটা বারবার আমি যখন হইতেছি, তো আমি পরবর্তীতে আমি পুলিশের কাছেও গেছি, কোতোয়ালি থানায় গিয়ে আমি একটা আবেদন পত্র দিছি, কিন্তু এখানকার ইনকোয়ারিটাও মানে এখনো হইতেছে না, এখনো আমার কাছে আসেও নাই। তো শেষ মুহূর্তে আমি এগুলো করার পর যখন কোনো বিচার পাইতেছি না, শেষে আমি গেছি বাংলাদেশের শেষ অপশন, যেটা বর্তমানে সেনাবাহিনীর কাছে মানুষ যে কোনো আবদার নিয়ে যাইতেছে, কারণ বর্তমানে যা কিছু হইতেছে সেনাবাহিনী ভালো কোনো একটা আশ্বাস দিতেছে বা একটা বিচার পদক্ষেপ নিতেছে। তো আমি সেনাবাহিনীর ক্যাম্পেও গেছিলাম, প্রথমে আমি গোলাপগঞ্জ আমাদের আর্মি ক্যাম্প আছে ওইখানে আমি গেছিলাম, কিন্তু ওইখান থেকে মানে এটা শাহিদগাঁও হচ্ছে এটা রেঞ্জের বাইরে, তাই আমি শাহিদগাঁয়ে আমি ওনারা বলছে যে ক্যান্টনমেন্ট হচ্ছে রিকাই বাজার ক্যাম্পে আসার জন্য। তো আমি ওইখানকার রেফারেন্স নিয়ে রিকাই বাজার আসছি। আসার পর আমি রিকাই বাজার এ টু জেড আমি সবকিছু খুলে বলছি, বলার পর তারাও প্রথমে আমাকে বলছে যে ঠিক আছে এক সপ্তাহ ওনাকে সময় দেওয়া হবে। তো ওনারা ফোন দিয়ে বলছেন যে ভাই আপনি এক সপ্তাহ, ওখানকার দায়িত্বে ছিলেন ওই সার্জন কামরুল স্যার, যে সেনাবাহিনীর রিকাই বাজার ক্যাম্পের, জি উনি ফোন দিয়ে ওনাকে বলছেন যে আপনাকে এক সপ্তাহ সময় দিয়েছি, আপনি এটা সমাধান করেন, কিন্তু এক সপ্তাহ চলে গেছে কিন্তু উনি কোনো সমাধানই করেন নাই। পরবর্তীতে আমি আবার আজকে গেছিলাম, তো আজকে যাওয়ার পর সেনাবাহিনী আমাকে বলতেছে আমরা এটা বিষয়ে কিছু করতে পারতেছি না, তুমি যা করে আইন করবে, আমরা এটা বিষয়ে আর কিছু বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ পুলিশ। তো আমি বললাম যে মানে সব বাংলাদেশে তো সেনাবাহিনী হচ্ছে বর্তমানে শেষ আস্থা, আমি সবার কাছে গিয়ে কোনো বিচার পাই নাই, আপনাদের কাছে আমি শেষ মুহূর্তে আসছি। আমার বর্তমানে আমার বাসা বাড়িতে আমি নাই, আমার ফ্যামিলি সাফার করতেছে, সাথে হচ্ছে আমি হচ্ছি ফ্যামিলিতে বড়, আমার কোনো বড় ভাই নাই, বা আমার বর্তমানে বাবার অবস্থা ভালো না যে আমার ফ্যামিলিটা টেক কেয়ার করবে। তো এই অবস্থায় মামলায় থাকার উপর আমি কি করতে পারি এই দেশে, তার উপর আমরা একটু পেছন দিকে যাই। যার উপরে অভিযোগ উনি কি মনে করেন দেশে আছেন, বা ওনার সাথে লাস্ট কবে যোগাযোগ হয়েছে? জি ওনার সাথে আজকে যোগাযোগ হয়েছে লাস্ট। আমার একটাই মানে দুঃখ, আমি এত কিছু করার পর আমার স্টুডেন্ট লাইফ চলে গেল, আমার থার্ড ইয়ারে আমার ফাইনাল এক্সাম গেল, তারপর আমার ইংলিশ ডিপার্টমেন্টের আমি একজন স্টুডেন্ট, সাথে আমার জেলও কাটলাম, আমার ওয়াইফও চলে গেল, মানে আমার ব্যর্থতা আমার জীবনে অনেক, স্বপ্নটাও শেষ, টাকাও তো শেষ। এখন আমি এইটাই দুঃখ লাগে যে আমি এত কিছুর মাধ্যমে মানে ঘুরতেছি, আর ও এখনো বাসায় নিজস্ব বাসায় বসে বুক ফুলিয়ে শহরে আটতেছে, এই পুরো টাউন জুড়ে ও ঘুরতেছে। মানে আমার এই জিনিসটা আসলে খুব খারাপ লাগে। আর তাছাড়া ওই সিলেটের যে আমার ব্যক্তিবর্গ যারা আছে ওনারা যে আমাকে একটা মানে সঠিক বিচার করে দেয় নাই। জি স্থানীয় এলাকাবাসীর কাছে গেছিলাম, হ্যাঁ পূর্বের রাজনীতিবিদ যারা ছিল ওদের কাছেও গেছিলাম আমি, কিন্তু কোথাও আমি কোনো একটা আশ্বাস পাইনি, কোথাও কোনো একটা বিচার পাইনি আমি। এটা আমার ডেটে ছিল 17/8/2023, অক্টোবরের 17 তারিখ 2023-এর। আচ্ছা, পরে আপনি যখন আপনার সাথে কি তাদের এমন কোনো কমিটমেন্ট ছিল যে ভিসা না হলে টাকা ফেরত? হ্যাঁ হ্যাঁ, এটা এখানে লিখিত আছে যে যদি ভিসা না হয় তাহলে আমার টাকাটা ফেরত দেওয়া হবে, এইটা এই যে স্ট্যাম্প আছে এখানে লিখিত আছে এটা। তারপর এখানে সাক্ষীও আছে, হ্যাঁ ভিসা না হলে ওটার সাথে সাথে ফেরত দেওয়া হবে, আমার জাস্ট ওই ফিসটা কেটে এমবেসি ফিস যেটা আছে ওইটা রাখার পর তার বাকি টাকাগুলো আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু এই কমিটমেন্টটা ঠিক রাখেননি উনি। আমি অনেকবার গেছিলাম, আমি ওনার বাসায় গেছি, তারপর যিনি সাক্ষী আছেন মাঝখানে উনি আমার সম্পর্কে চাচা হন, আমি ওনার বাসায় গেছি, ওনাকেও মানে এখানে ইনভলভ করছি। তারপর বারবার যখন আমরা বিচারে বসি উনি কোনো বিচারই মানেন না, উনি এড়িয়ে যান বিষয়টা। বিচারের সাক্ষী দিয়েছিলেন যে টাকা পাবেন আপনি? জি জি, সাক্ষী যিনি উনি কি আছেন এখন দেশে আছেন? জি উনি দেশেই আছেন, ওনার বাসায় আছেন। আমরা জিজ্ঞাসা করি যে আপনি টাকা পাবেন, সেটা বক্তব্য দিবেন বা উনি সাথে আপনার সাথে থাকবেন? জি অবশ্যই, ওনার বাসা হচ্ছে পাঠানটোলা। পরে কি আপনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন কিনা? জি আমি আইনের পদক্ষেপও নিয়েছিলাম, আমি গিয়েছিলাম কোতোয়ালি থানায়, ওইখানে আমি একটা আবেদন দিছি, তারপর ওইটা ইনকোয়ারি আমি এখনো পাই নাই। মানে এতদিন আগে অভিযোগ করেছিলেন? 10/9/2025, 10 সেপ্টেম্বর 2025, মানে এই জানুয়ারি মাসে। জি আচ্ছা, আমরা দেখছি আপনার সাথে জানতে চাই যে ওনার সাথে আর কোনো সিন্ডিকেট ছিল কিনা বা আর কেউ ছিল কিনা আপনাকে? জি উনি একাই ছিলেন, আর মাঝখানে যিনি সাক্ষী আমার চাচা, তো ওনাকে মাঝখানে রেখেই আমি ওই টাকাটা দিছিলাম ওনাকে। সব দিক দিয়ে আমার শেষ, পুরো শহরের কাছে আমি অলরেডি সবাই এই গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেছি, পুলিশ প্রশাসনের কাছেও গেছি, সেনাবাহিনীর কাছেও গেছি, আমি কোথাও কোনো বিচার পাই নাই। মানে আমি বেকার,
আমার কোনো কোনো চাকরি টাকরি আমি করি না, কারণ আমি মামলার আসামি, যেহেতু আমি এখন বেকার। তাছাড়া আমি যে কোর্টে মামলা করে যে মামলা চালাবো এই সামর্থ্যটা আমার এখন নাই। তার উপর আমি এখন সব দিক দিয়ে যেহেতু আমি কোনো বিচার পাইতেছি না, তো আমার শেষ যেটা আবেদন, আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন ওনার কাছেও আবেদন, ডক্টর ইউনূস স্যার, সাথে আমার যে সেনাপ্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান স্যার, ওনার কাছেও আমার এই আবেদন যে আমার এই বিষয়টা মানে যদি চোখে পড়ে তো আমার একটা বিচার চাচ্ছি। আমি কোথাও বিচার পাই নাই। বর্তমানে জাস্ট ওই ডিসি অফিসে যাওয়ার জন্য কালকে যেতে পারি। আমাদের মেয়র আরিফুল স্যার আছেন, আরিফুল চৌধুরী সাবেক, জি, ওনার কাছেও আমি যাব। আর এই দুইটাই অপশন আমার কাছে এখন আছে।